চলে আসে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে। আপনার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আপনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি 4 দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আম, এখন আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন, কার্যত দলের নেতৃত্বে রয়েছেন আপনি। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে আহ, পরিবারের প্রভাব কতটা থাকবে? দেখুন, বিষয়টিকে আমি একটু তাহলে আহ, অন্যভাবে উপস্থাপন করি। সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি। দেখুন, একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয়, তখন সে ভালোও করে, সে খারাপও করে। একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না। রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে। সবাই কি ভালো করেছে? সবাই ভালো করেনি। কেউ কেউ করেছে, কেউ কেউ করতে পারেনি ভালো। আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন, তাহলে এভাবে আমি বলবো যে দেখুন, আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন, বিগত 17 বছরে দেখেছি, তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন, মিথ্যে মামলার শিকার হন। আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে, ঘর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র, আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি? এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি, প্রত্যেকটা স্তর পার করে এসেছি। আমি আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো কখনো আমাকে সহ্য করতে হয়। আহ, জেল জুলুম খেটেছি আমি, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি। সব কিছুর ভিতর দিয়ে আমি পেরিয়ে এসেছি। কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারীকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে, সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে, বলবে। আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে, আলোচনা হয় কিন্তু রাজনীতিতে। আহ, তো এ ধরনের কি কোনো সম্ভাবনা আছে বা তারা আগ্রহী কিনা রাজনীতিতে আসার ব্যাপারে? আমি ওই যে বললাম, সময় পরিস্থিতি বলে দিবে ওটা। একটু আবার আপনাদের নির্বাচন সরকারের দিকে যাই। বিএনপি সর্বশেষ সরকারে ছিল 2001 থেকে 2006 সালের মধ্যে। এর প্রায় 19 বছর পরে বিএনপির সামনে আবার একটা সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে। এবং সেই তখনকার যে বিএনপি আর এখনকার যে বিএনপি, এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনি কোথায় কি বলবেন, যে পার্থক্য কি? এই 19 বছরে আমরা বাংলাদেশ বলি বা পুরা বিশ্ব বলি, অনেক কিছু পরিবর্তিত হয়েছে। সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। দুটো বড় বড় জিনিসের বোধহয় পরিবর্তন হয়েছে। একটি হচ্ছে কোভিডের ভিতর দিয়ে পুরো বিশ্ব গিয়েছে। এই কোভিড বিভিন্নভাবে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা মনোজগৎ চেঞ্জ করেছে। ঠিক একইভাবে যদি আরেকটি বিষয় আমরা দেখি, এই যে আপনার সাথে আমি কথা বলছি অনলাইনে, এই যে আইটি বা সোশ্যাল মিডিয়া, এই পুরা বিষয়টা কিন্তু মানুষের মনোজগৎকে ভিন্নভাবে ভিন্ন রকম করেছে। অনেক ক্ষেত্রে একটা 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 মনোজগতে একটা প্রভাব বিস্তার করেছে। খুব স্বাভাবিকভাবে আপনি যেই সময়ের কথা বলেছেন, সেই সময় এই বিষয়গুলো হয়তো সেভাবে ছিল না। তো স্বাভাবিকভাবেই এই সব কিছু বিবেচনা করে সামনের দিনগুলোতে আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব রেখে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে। আমরা সেভাবে চিন্তা ভাবনা করে আমাদের প্ল্যান প্রোগ্রাম বিষয়গুলোকে আমরা সাজাচ্ছি। সেই সময় থেকে 19 বছর আগে আমাদের যেসব প্ল্যান প্রোগ্রাম ছিল, তার থেকে কিছুটা পরিবর্তন হবে। কিন্তু ওই যে বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষের বেটারমেন্ট, মানুষের ভালো ভালো কিছু করার জন্য, মানুষ যাতে আজকে যেমন আছে আগামীকাল যাতে একটু বেটার থাকতে পারে। কিভাবে সেটা করা যেতে পারে, কে কোন শ্রেণী কিভাবে একটু বেটার থাকতে পারে, সেটাই থাকবে আমাদের সবচেয়ে প্রায়োরিটি ইস্যু। বিগত
যখন বিএনপি সরকারে ছিল তখন অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ছিল, তার মধ্যে একটা বড় বিষয় ছিল দুর্নীতির অভিযোগ। সরকারে যারা ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে বা সেই সময় যেভাবে দুর্নীতি হচ্ছিল বিভিন্ন জায়গায়, আপনার নিশ্চয়ই মনে আছে যে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে তখন অনেক সমালোচনা হয়েছিল। এ ধরনের পরিস্থিতি যে আর হবে না, এই বিষয়ে আপনি ভোটারদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? দেখুন, আপনি যে কথাটি বললেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 96 সাল থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল সেই সময়। আমরা 2001-এর 1 অক্টোবরে সরকার গঠন করি। সরি, 10ই অক্টোবরে, 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত 10ই অক্টোবরে সরকার গঠন করি। এর বোধহয় কিছুদিন পরে একটি সূচক বের হলো টিআইবির, যে মানে 2-3 মাস পরে বোধহয় একটি সূচক বের হলো, যে এরকম একটি সূচক বের হলো। নিশ্চয়ই মাত্র নির্বাচিত একটি সরকারের পক্ষে তো ভালো মন্দ কোনো কিছুই 3 মাসে করা সম্ভব নয়। খুব স্বাভাবিকভাবেই যে সূচকটি হয়েছিল সেটি তার আগে, আমাদের আগে যে সরকারটি ছিল তারা যে 5 বছর যা করেছে তার উপর ভিত্তি করেই সেই সূচকটি তারা তৈরি করেছে। আপনি যদি 2001 থেকে 2006 অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পরে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কাছে যখন হ্যান্ডওভার করে দিল, আপনি যদি সেই সংস্থা টিআইবি নামক সেই সংস্থাটার রিপোর্টই যদি আপনি দেখেন, তাহলে দেখবেন পর্যায়ক্রমিকভাবে, কিন্তু এটি আমার কথা না, এটি তাদের পরিসংখ্যানের কথা, পর্যায়ক্রমিকভাবে কিন্তু নেমে এসেছে। হ্যাঁ, আমি অ্যাডমিট করছি পুরাপুরি হয়তো আমরা করতে পারিনি, বাস্তবতা তো বুঝতে হবে, এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কাজেই এইটি মানুষকে বুঝিয়ে 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 আস্তে আস্তে করতে হবে, জিনিসটি সময় লাগবে। আমি এখন যত কথাই বলি না কেন, বাস্তবতা হচ্ছে এই বিষয়টি যেহেতু সময় লাগবে, আমাদেরকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সেজন্যই আমি ভোটারদেরকে এতটুকু বলতে পারবো, আমরা যদি সুযোগ পাই, জনগণ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যাতে একটি এমন অবস্থা তৈরি করতে পারি যেখানে কিছুটা হলেও আমরা বহির্বিশ্বে, বিশ্বের অন্য দেশের সামনে কিছুটা হলেও যাতে সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি। এ প্রসঙ্গে এই যে 5ই আগস্টের পরে যে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে চাঁদাবাজি বা দখলের মতো নানা অভিযোগ এসেছে, আপনি জানেন, এবং আপনাদের দল থেকে অনেকে বহিষ্কার করা হয়েছে। এটা ঠিক, আবার একই সাথে এটা ঠিক যে এই অভিযোগগুলো কিন্তু বারবার আসছে। আহ, তো এটা থামানো যাচ্ছে না কেন? আপনার প্রতি সম্মান রেখে আপনার সাথে এগ্রিও যেমন করব, আবার এখানে অন্য একটি বিষয় আমি তুলে ধরতে চাইব। এর মধ্যে নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমরা প্রায় 7,000-এর মতন আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু এই 7,000-এর সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সাথে জড়িত নয়। অন্য 7,000-এর মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সাথে জড়িত। এটি গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। যেমন আমি দু একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি। যেমন ধরেন, দুই ভাই, কোনো একটি এলাকায় দুই ভাই আছে। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি, সহায় সম্পত্তি নিয়ে একটি সমস্যা আছে। আহ, এক ভাই, বিগত যে স্বৈরাচার, পলাতক স্বৈরাচার, তাদের কারোর সাথে এক ভাইয়ের খুব ভালো সম্পর্ক। তার ফলে সে সেই স্বৈরাচারের যে দোসর, যার সাথে এই এক ভাইয়ের সম্পর্ক, সে তার ইনফ্লুয়েন্সটি ব্যবহার করে অন্য ভাইয়ের সম্পত্তিও জোর করে দখল করে রেখেছে। এখন 5 তারিখের পরে যে ভাই স্বৈরাচারের দোসরকে ব্যবহার করেছিল সেই দোসরও তো পালিয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই ভাই এখন আর শেল্টার পাচ্ছে না। তো অন্য যার সম্পত্তি জোর করে রেখে দিয়েছিল অন্য ভাইটি, সেই অন্য ভাইটি স্বাভাবিকভাবে তার হক আদায় করতে গিয়েছে বা হক বুঝে নিতে গিয়েছে। এখন অ্যাক্সিডেন্টলি বা ইনসিডেন্টলি যে ভাই এতদিন ভাবে বঞ্চিত ছিল সম্পত্তি থেকে, সেই ভাই বিএনপি করে, বিএনপির কোনো একজন কর্মী বা স্ট্রং সমর্থক বা নেতা যেটাই হোক, চাপিয়ে দিল, অভিযোগ তুলে দিল অন্যজন যে বিএনপি দখল করতে গেছে, বিএনপির নেতাকর্মী দখল করতে। এরকম ঘটনা আমরা প্রচুর পেয়েছি। আবার আরেকটি আমি উদাহরণ দেই, যা সত্য, যা বাস্তব। স্বৈরাচারের সময় আমাদের
সারা বাংলাদেশে আমাদের প্রায় 50 লক্ষের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারতো না, তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো, বিভিন্নভাবে সরে থাকতে হতো। এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য, দোকান পাট, ঘর বাড়ি, জমি জমা, পুকুর দখল করে নিয়েছিল। 5 তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সাথে সাথে পালিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে। তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে ঘটনা, এবং সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। তবে এখানে আমার একটি প্রশ্ন আছে, যে প্রশ্নটি আমরা পাবলিকলিও করেছি। দেখুন, আমরা একটি রাজনৈতিক দল, কিছু ঘটনা ঘটেছে, আমরা অস্বীকার করছি না। ঘটেছে, যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে, যতটুকু আমরা জেনেছি, যতটুকু আমরা তদন্তর পরে পেয়েছি, যখন সত্যতা পেয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না। রাজনৈতিক দলের কাজ অবশ্যই পুলিশিং করা না। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কখনো বলিনি সরকারকে যে অমুককে ধরতে পারবো না, তমুককে ধরতে পারবো না, এই করতে পারবে না, ওই কথা আমরা কিন্তু কখনো বলিনি। আমাদের বক্তব্য হচ্ছে, যাদের কাজ পুলিশিং করা, তারা কেন তাদের কাজটি করছে না, তারা কেন তাদের কাজে ব্যর্থ, এটি আমাদের প্রশ্ন। তার মানে এখানে সরকারের একটা ব্যর্থতা আছে। অবশ্যই, আমি তো আগেই বলছি, পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। অর্থাৎ আমরা ধরে